हेलो फ्रेंड्स, वेलकम बैक टू यूट्यूब चैनल लोगोस बायो। आज के আমরা তোমাদেরকে যে প্রমিস করেছিলাম লাস্ট ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন সম্পর্কে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম ওয়ান শট ভিডিওতে। আজকে আমরা ওয়ান শট ভিডিওর মতনই করব, পুরো ব্লাড নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্লাড, তার অরিজিন, ব্লাডের যে কম্পোনেন্টসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। দেয়ার আফটার হিমোগ্লোবিনের টাইপস এগুলো নিয়ে আলোচনা করব। দেয়ার আফটার অ্যানিমিয়া টাইপস, ব্লাড ক্লটিং এটা রয়েছে ব্লাডের মধ্যে। ব্লাড ক্লটিংয়ের ভিডিও অলরেডি আমার আছে, আমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে সেই ব্লাড ক্লটিংয়ের ভিডিওটা দিয়ে দেবো। তাহলে পরে টোটাল আমাদের ব্লাডের যে সিলেবাসটা রয়েছে ক্লাস 9-10-এর SLST সিলেবাস লাইফ সায়েন্সের, সেখান থেকে কিন্তু সেটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমি যে ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করছি সেগুলোর নোটিফিকেশন তোমরা সময় মতো পেয়ে যেতে পারো। তো শুরু করা যাক তাহলে। চলো, আজকে আমরা পড়বো ব্লাড, যেটা হচ্ছে বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশনের একটা পার্ট। ব্লাড হুইচ ইজ এ পার্ট অফ বডি ফ্লুইডস। আমাদের শরীরের মধ্যে যে সমস্ত তরল রয়েছে তাদের মধ্যে ব্লাড একটা লিম্ফ, তো লিম্ফ এখানে নেই, আমাদের সিলেবাসে ব্লাড রয়েছে, তো ব্লাড নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে আমাদের ব্লাডের অরিজিন এটা আছে আমাদের সিলেবাসের মধ্যে। ব্লাডের অরিজিন কোথা থেকে হচ্ছে? হোয়েন এভার উই আর অন দ্য স্টেজ অফ এমব্রায়োনিক স্টেজ, ভ্রূণ অবস্থায় আমাদের ইয়ক স্যাক থেকে আমাদের ব্লাড তৈরি হয়েছিল, যে কুসুমথলি অর্থাৎ ইয়ক স্যাক, সেই ইয়ক স্যাক থেকে কিন্তু আমার ব্লাড জেনারেশন হয়েছিল। ওকে, তো অরিজিনের কথা যদি আমি বলি, ভ্রূণ অবস্থায় আমার কোথা থেকে তৈরি হয়েছিল? ভ্রূণাবস্থায় আমার তৈরি হয়েছে ইয়ক স্যাক থেকে। দেয়ার আফটার এটা আস্তে আস্তে চলে গেছে লিভার থেকে জেনারেশন হয়েছে। জন্মের 1 মাস আগে অবধি লিভার এবং স্প্লিন থেকে আমার ব্লাড জেনারেশন হয়েছে, এবং আলটিমেটলি সেটা বোন ম্যারো থেকে আফটার বার্থ, বোন ম্যারো, তো সেই বোন ম্যারো থেকে আফটার বার্থ আমাদের কিন্তু ব্লাড জেনারেশন হয়েছে। আমাদের এখান থেকে কী জেনারেশন হয়েছে? ব্লাড জেনারেশন। তো ব্লাডের এই যে জেনারেশনের অরিজিন, এটা হচ্ছে আমার অরিজিন দেখি। তো এই ব্লাড জেনারেশনের প্রসেসকে আমরা বলবো হিমোপোয়েসিস। এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি? দ্য টোটাল প্রসেস ইজ নোন অ্যাজ হিমোপোয়েসিস। ওকে, তো এই হিমোপোয়েসিস যখন আমরা বোনের ক্ষেত্রে দেখি, বা বোন ম্যারো যেখান থেকে হয়, আমরা জানি যে বোন ম্যারো মূলত আমাদের লং বোনগুলোতে থাকে। লার্জেস্ট বোন আমার হচ্ছে ফিমার। তো ফিমারের মধ্যে যদি আমি দেখি, এই বোনের একদম যে শেষের মাথাটা, সেই শেষের মাথাটাকে আমরা বলে থাকি এপিফাইসিস। এই এপিফাইসিসের এইটুকুনি একটা জায়গায়, এটাকে আমরা কি বলি? এপিফাইসিস। লং বোনের একদম চূড়াগুলোকে কী বলা হয়? এপিফাইসিস। তো এপিফাইসিসের একদম সংক্ষিপ্ত এইটুকুনি জায়গায় আমার কি রয়েছে? রেড বোন ম্যারো রয়েছে। আর্লিয়ার স্টেজে এটা রেড বোন ম্যারো বলছি, যত বয়স বাড়তে থাকবে এটা ইয়েলো বোন ম্যারোতে কনভার্ট হতে থাকবে, এবং আমাদের যে হিমোপোয়েসিস সেটা রেটও আস্তে আস্তে কমে যাবে। তো এই রেড বোন ম্যারো, এটা কি আমার রেড বোন ম্যারো, রাইট? এই রেড বোন ম্যারো থেকে আমার ব্লাড জেনারেশন হচ্ছে হিমোপোয়েসিস প্রক্রিয়ায়। ওকে, তো ব্লাড যদি আমি বলি, ব্লাড কী জিনিস? না অরিজিন বললাম, হোয়াট ইজ ব্লাড? Blood is a specialized connective tissue. Blood কি? specialized liquid connective tissue. তরল যোগকলা, liquid connective tissue. নাও কানেকটিভ টিস্যু বা যোগকলার আরও ভাগ ছিল, কঠিন যোগকলা ছিল, এখানে বোন অ্যান্ড কার্টিলেজ ছিল, অস্থি এবং তরুণাস্থি ছিল। তো অস্থি এবং তরুণাস্থির মধ্যে ফাইবার ছিল। বাট ব্লাড ডিভয়েড অফ ফাইবার, এখানে কি থাকে না? ফাইবার থাকে না। এই যোগকলার মধ্যে কি থাকে না? ফাইবার থাকে না। এটা আমরা মাথায় রাখবো, এমন একটি যোগকলা যার মধ্যে ফাইবার থাকে না। এক্সাম্পল কি হয়ে যাবে? ব্লাডের মধ্যে কিন্তু এখানে আমার ফাইবার থাকে না। উইদাউট ফাইবার স্পেশালাইজড লিকুইড কানেকটিভ টিস্যু ইজ ব্লাড। এবার আমরা চলে আসি ব্লাডের কম্পোনেন্ট। এটা আমার অরিজিন গেল ব্লাডের যে প্রসেসটাকে, ব্লাড প্রোডাকশনের প্রসেসকে আমি হিমোপোয়েসিস বলছি, যেটা আর্লিয়ার কন্ডিশনে ইয়ক স্যাকে হয় ভ্রূণাবস্থায়। দেয়ার আফটার আমাদের বিফোর বার্থ যদি আমরা দেখি, জন্মের 1 মাস পূর্বে, জন্মের 1 মাস পূর্ব অবধি আমার লিভার এবং স্প্লিন থেকে তৈরি হয়, এবং আফটার বার্থ জন্মের পর আমরা যদি দেখি, জন্মের পর বোন ম্যারো থেকে আমার ব্লাড জেনারেশন হয়। দিস প্রসেস ইজ নোন অ্যাজ হিমোপোয়েসিস। নাও ব্লাডের যদি আমি কম্পোনেন্টে চলে যাই, তো ব্লাড কম্পোনেন্ট নেক্সট টপিক, ব্লাড কম্পোনেন্ট। একটা জেনারেল আইডিয়া নিলাম আমরা ব্লাড সম্পর্কে, এবার ব্লাডের কম্পোনেন্টগুলো চলে যায়। ব্লাডের যদি কম্পোনেন্টে যাই, ব্লাডের কম্পোনেন্টকে আমরা দুভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো প্লাজমা, আর একটাকে আমরা বলবো ফর্মড এলিমেন্ট। একটা হচ্ছে আমার প্লাজমা, একটা হচ্ছে ফর্মড এলিমেন্ট।
প্লাজমা থাকে আমার হচ্ছে 55%, ব্লাডের মধ্যে 55% আমার প্লাজমা থাকে, পার্সেন্টেজগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ রেসপেক্টে। 45% থাকে আমার ফর্মড এলিমেন্ট। ওকে, প্লাজমা হচ্ছে আমার কোথায় তৈরি হয়? প্লাজমা তৈরি হয় লিভারে, এটা আমরা মাথায় রাখবো। প্লাজমা কোথায় তৈরি হয়? যকৃতে। যকৃতে কী তৈরি হয়? প্লাজমা সিনথেসিস হয়। এই প্লাজমা আবার দুটো জিনিস নিয়ে গঠিত, সরি দুটো জিনিস কেন বলছি, হ্যাঁ, একটা হচ্ছে আমার ওয়াটার, প্লাজমার বেশিরভাগটাই আমার ওয়াটার থাকে, 90 to 92% আমার থাকে ওয়াটার, আর বাকিটা থাকে আমার সলিউটস বা দ্রাবক 6 to 8%। 6 to 8% আমার কি থাকে? সলিউটস থাকে। ওকে, তো এই সলিউটসগুলো আবার অনেক রকমের হয়। আচ্ছা, 6 to 8% আমার সলিউটস থাকে, দ্রাবক থাকে কিছু আমার, ওয়াটার আমার থাকে প্লাজমার মধ্যে 90 to 92%। সলিউটসগুলোর মধ্যে আমার থাকে কিছু প্রোটিনস থাকে, সলিউটসের মধ্যে আমার কি থাকে? প্রোটিনস থাকে, প্রোটিনস থাকে আমার। আচ্ছা, গ্যাসেস থাকে। আচ্ছা, সলিউটস আলাদা করেই থাকে, গ্যাস আলাদা থাকবে, দ্রাবকের মধ্যে প্রোটিন থাকবে। আচ্ছা, এই দিকটা আমি ইরেজ করে দিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, সলিউটস থাকে 6 to 8%। তারপর আমার থাকবে গ্যাসেস, আর আমার থাকবে হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ। আচ্ছা, সলিউটসের মধ্যে আমার কি থাকবে? না প্রোটিনগুলো থাকবে। সলিউটসের মধ্যে আমার কি থাকবে? প্রোটিন থাকবে। কি প্রোটিন থাকবে? না অ্যালবুমিন থাকবে, অ্যালবুমিন। ওকে, আমার অ্যালবুমিন ছাড়াও আমার প্রোটিন হিসেবে থাকবে ইমিউনোগ্লোবিউলিন। আচ্ছা, এর মধ্যে থাকবে আমার অ্যালবুমিন, ইমিউনোগ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, রাইট। আচ্ছা, অ্যালবুমিন কি করবে? এখানে অসমোটিক ব্যালেন্স নিয়ন্ত্রণ করবে, অভিস্রবণ ঘনত্ব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অসমোটিক ব্যালেন্স। আচ্ছা, ইমিউনোগ্লোবিলিন ইমিউনিটিতে হেল্প করছে, অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিলিনের আরেকটা নাম আমরা জানি অ্যান্টিবডি, তো অ্যান্টিবডি তৈরির মাধ্যমে ইমিউনিটিতে হেল্প করছে। প্রোথ্রম্বিন অ্যান্ড ফাইব্রিনোজেন এরা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করছে, রক্ত তঞ্চনে সাহায্য করে আমার। ওকে, আচ্ছা, এই যে প্রোটিনগুলো রয়েছে, এই প্রোটিনগুলো আমাদের প্রশ্ন আসে এখান থেকে যে প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো রয়েছে, সেই প্লাজমা প্রোটিনগুলো ওয়াটার সলিউবল না ফ্যাট সলিউবল? প্লাজমা প্রোটিন আমার হয়ে যাবে ওয়াটার সলিউবল, কেউই কিন্তু ফ্যাট সলিউবল না, এটা আমরা মাথায় রাখবো। প্লাজমা প্রোটিনস আর অল ওয়াটার সলিউবল, সবাই কিন্তু জলে দ্রাব্য, ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রাব্য না। ওকে, যেটা আচ্ছা, এবার যদি গ্যাসেসগুলোর কথা বলি, দুটো গ্যাস পরিবহন করে, একটা হচ্ছে অক্সিজেন O2 আর একটা হচ্ছে CO2। প্লাজমার মধ্যে O2 পার্সেন্ট হচ্ছে 3%, প্লাজমার মধ্যে CO2 পার্সেন্ট হচ্ছে 7%, এটা আমার মাথায় রাখবো। আচ্ছা, বর্জ্য পদার্থগুলোর কথা যদি আসি, কি কি বর্জ্য পদার্থ রয়েছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আর কি থাকতে পারে আমার? অ্যামোনিয়া। ওকে, তো এইগুলো হয়ে গেল আমার প্লাজমার কম্পোনেন্ট। না ফর্মড এলিমেন্টগুলো কি কি রয়েছে? ফর্মড এলিমেন্টগুলোকে আমরা বলতে পারি কর্পাসেলস। ফর্মড এলিমেন্টস আর অলসো নোন অ্যাজ কর্পাসেলস। ফর্মড এলিমেন্ট অর কর্পাসেলস, কারণ এরা প্লাজমার মধ্যে ফ্লোটিং হয়, এই ফ্লোটিং হওয়ার জন্য, ভাসমান হওয়ার জন্য এদেরকে কর্পাসেল বলে। দে আর ফ্লোটিং, হেন্স দে আর অলসো নোন অ্যাজ কর্পাসেলস। তো ফর্মড এলিমেন্ট 45% থাকে। ফর্মড এলিমেন্টগুলো কী কী? ফর্মড এলিমেন্টগুলো আমি এই বরাবর করে দিই। এক তো হচ্ছে আমার আরবিসি, দুই হচ্ছে আমার ডাব্লিউবিসি, এবং 3 নম্বর হচ্ছে আমার প্লেটলেটস বা অনুচ্চক্রিকা। প্লেটলেটস বা অনুচ্চক্রিকা আমরা জানি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচ্চক্রিকা। লিখে দিই, লোহিত রক্তকণিকা
শ্বেত রক্তকণিকা এবং অনুচ্চক্রিকা। ওকে, তো এইগুলো হয়ে গেল আমার টোটাল ফর্মড এলিমেন্ট। তো এইটা একটা স্কিমেটিক চার্ট যেখানে আমি ব্লাড কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করছি। তো রিপিট করে দিই একবার, প্লাজমা 55% থাকে, ফর্মড এলিমেন্ট 45% থাকে। প্লাজমার মধ্যে 90 to 92% ওয়াটার থাকে, 6 to 8% আমার সলিউটস থাকে, বাকি কিছু থাকে গ্যাস এবং বর্জ্য পদার্থ। সলিউটসগুলোর মধ্যে মেইনলি প্লাজমা প্রোটিনসগুলো আছে, সে ফর এক্সাম্পল অ্যালবুমিন অসমোটিক ব্যালেন্স কন্ট্রোল করে, ইমিউনোগ্লোবিলিন অ্যান্টিবডি প্রোডাকশন করে, ইমিউনোগ্লোবিলিন ইটসেলফ অ্যান্টিবডি ইমিউনিটিতে হেল্প করে, প্রথমবিন এবং ফাইব্রিনোজেন এরা ব্লাড ক্লটিং উপাদান হিসেবে কাজ করে। আচ্ছা, আরেকটা রয়েছে কি গ্যাস, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্লাজমার মধ্যে দ্রবীভূত থাকে। অক্সিজেন প্লাজমাতে কত পার্সেন্ট থাকে? 3%। কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট থাকে? 7%। বর্জ্য পদার্থ হিসেবে কি থাকে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়া থাকে। আচ্ছা, ফর্মড এলিমেন্টগুলোকে 45% থাকে এবং তাদেরকে কর্পাসেলস বলা হয়, কারণ এরা ফ্লোটিং অবস্থায় থাকে তাই এদের কর্পাসেলস বলে। এরা 3 রকমের হয়, আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। না, আমরা আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটস সম্পর্কে বিস্তারিতভাবে একটু আলোচনা করবো। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, আরবিসির কথাতে যদি আসি, আমরা এখানে পড়বো ফর্মড এলিমেন্ট, FORMED, ফর্মড এলিমেন্ট, ব্লাডের ফর্মড এলিমেন্ট কি কি ছিল? আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। আচ্ছা, আরবিসির কোনো ভাগ ছিল না, কিন্তু ডাব্লিউবিসির ভাগ ছিল। আমরা জানি ডাব্লিউবিসিগুলোকে অন দ্য বেসিস অফ সাইটোপ্লাজমিক গ্র্যানিউল দুভাগে ভাগ করা হয়েছিল, গ্র্যানিউলোসাইটস আর একটা ছিল আগ্র্যানিউলোসাইট। গ্র্যানিউলোসাইটসগুলোর মধ্যে 3টে ভাগ ছিল, নিউট্রোফিল, বেসোফিল আর ইওসিনোফিল। অ্যাগ্র্যানিউলোসাইটের 2টো ভাগ ছিল, লিম্ফোসাইট আর মোনোসাইট। লিম্ফোসাইট 2 রকমের ছিল, বি লিম্ফোসাইট, বি সেল অ্যান্ড টি সেল। মোনোসাইটের কোনো ভাগ নেই। তো এটা স্কিম ছিল। ওকে, তো সবার প্রথমে আমরা আরবিসি নিয়ে আলোচনা করব। ফর্মড এলিমেন্টগুলোর স্কিমটা আমরা করে নিলাম। আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আরবিসির যদি মাথায় আসে আমাদের যে আরবিসির সংখ্যা কত থাকে ব্লাডের মধ্যে, তাই না? 50 to 55 lakhs আমরা বলতে পারি পার 100 ml অফ ব্লাড। প্রতি 100 লিটার ব্লাডে, 100 মিলিলিটার ব্লাডে আমার 50 থেকে 55 লক্ষ আরবিসি থাকতে পারে। সেটাকে আমি যদি এইভাবে করি, 5.5 বিলিয়ন আরবিসি পার mm³ ব্লাড, এইভাবেও আমরা বলতে পারি, রাইট? তো এটা হচ্ছে আমার আরবিসির সংখ্যা। এবার আরবিসি জেনারেশন হওয়াকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। আরবিসি জেনারেশনকে আমরা কি বলতে পারি? এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস। এই এরিথ্রোপোয়েসিস কোথায় হয়? এরিথ্রোপোয়েসিস বিভিন্ন রকমভাবে হতে পারে। বিফোর বার্থ, সেটা ভ্রূণ অবস্থায় থাকলে ইয়ক স্যাক। বিফোর 1 month অফ বার্থ, লিভার অ্যান্ড স্প্লিন। স্প্লিনকে যদিও গ্রেভিয়ার্ড বলা হয়। স্প্লিন হচ্ছে আমাদের আরবিসি ডিজেনারেশন যেখানে হয় সেটাকে স্প্লিনের গ্রেভিয়ার্ড বলা, স্প্লিনকে ওই জন্য আরবিসির বা এরিথ্রোসাইটের গ্রেভিয়ার্ড বলা হয়। ওকে, তো এরিথ্রোপোয়েসিস আমার কোথায় হচ্ছে না, বেসিক্যালি রেড বোন ম্যারো সেলের মধ্যে, এখানে ওর জেনারেশন হচ্ছে। তারপরে আস্তে আস্তে জেনারেশন হলো কোথায়? রেড বোন ম্যারোতে। বাট এটা চেঞ্জ হতে হতে আসবে কিসে না, এরিথ্রোব্লাস্ট সেল। প্রথমে কি হবে? সাইটোব্লাস্ট। ওকে, তারপরে প্রো এরিথ্রোব্লাস্ট, তারপর নর্মোব্লাস্ট। ওকে, দেন
রেটিকিউলোসাইট, দেন ম্যাচিওর আরবিসি। ম্যাচিওর আরবিসি, রেটিকিউলোসাইট কথাটা এসছে রেটিকিউল থেকে, অর্থাৎ জালিকা। যদি আরবিসির পরিণতি দশা দেখি, আরবিসির উৎপত্তি রেড বোন ম্যারো, অরিজিন যদি দেখি সেটা রেড বোন ম্যারো, বাট যদি ম্যাচিউরিটি দেখি সেটা কোথায় হবে? জালিকাতে। এটা কি রেটিকুলোসাইট কোথায় হবে? জালিকাতে। তো জালিকাতে গিয়ে এই ম্যাচিওর হয়, এটা হচ্ছে ম্যাচিউরেশন সাইট। ম্যাচিউরেশন সাইট, আরবিসির ম্যাচুরেশন সাইট কোথায়? রেটিকুলোসাইট বা জালিকাতে। আচ্ছা, আরবিসি যদি লাইফ স্প্যান দেখি আমরা, হোয়াট ইজ দ্য লাইফ স্প্যান? লাইফ স্প্যান, আরবিসি লাইফ স্প্যান আমরা জানি 100 থেকে 120 ডেজ, তাই না? 100 থেকে 120 ডেজ হচ্ছে আমার আরবিসির লাইফ স্প্যান। ওকে, তো আরবিসি নিয়ে আরেকটু আলোচনা করি, তো এই জন্য এই দিকেরটা মুছে দিই আমি আরবিসি সম্পর্কে। ডাব্লিউবিসির এই পার্টগুলো আমরা পরে আলোচনা করছি, কারণ এই আরবিসি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। রেড ব্লাড কর্পাসেল, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, রঞ্জক রয়েছে, যার নাম আমরা জানি হিমোগ্লোবিন। ওকে, তো হিমোগ্লোবিন পড়ার আগে আমরা আরবিসির লাইফ স্প্যান পড়লাম, আরবিসির সংখ্যা কত থাকলো সেটা দেখলাম, আরবিসির উৎপত্তি এবং তার ক্রমপরিণতি আমরা দেখলাম, ডেভেলপমেন্টটা কী করে হলো সেটা আমরা দেখলাম। এবারে এই আরবিসির আকার কীরকম হয় সেটা একটু জেনে নিই। সাইজ অ্যান্ড শেপ। আরবিসি সাইজ অ্যান্ড শেপ কী হয়? আরবিসি রাউন্ড হয়, গোলাকার হয়, অ্যান্ড বাইকনকেভ, অর্থাৎ গোলাকার ও দ্বি অবতল, গোলাকার ও দ্বি অবতল হয়। সাইজ অ্যান্ড শেপ কী হয়ে গেল? গোলাকার এবং দ্বি অবতল হয়ে গেল। এইরকম গোলাকার এবং অ্যালপেনলিবেল চকলেটের মতন মাঝখান থেকে চ্যাপ্টা। বাট এক্সেপশন কী আছে? এর আবার এক্সেপশন রয়েছে। সাইজের, আরবিসির সাইজের এক্সেপশন কী রয়েছে? এক্সেপশন রয়েছে ওভাল অ্যান্ড বাই কনকেভ। বাই কনকেভ তো হবে, বাট এটা ওভাল হবে। বাই কনকেভ তো হবে, বাট এটা ওভাল হবে। এটা কাদের মধ্যে দেখা যাবে? এক্সাম্পল, লামা অ্যান্ড ক্যামেল, উট এবং লামাদের মধ্যে দেখা যায়, আর এটা আমাদের দেখা যায় হিউম্যান বিং, মানুষের ক্ষেত্রে আমাদের দেখা যায়। আচ্ছা, আরবিসি সম্পর্কে আর কি তথ্য আমাদের এখানে ইম্পর্টেন্ট? আরবিসি আমার ম্যাচিওর যে আরবিসি হয় ইনিউক্লিয়েটেড হয়। ম্যাচিওর আরবিসি ইজ ইনিউক্লিয়েটেড, অর্থাৎ ছোটোবেলায় নিউক্লিয়াস ছিল, ভ্রূণ অবস্থায় বা জন্মের উৎপত্তির প্রারম্ভিক অবস্থায় নিউক্লিয়াসটা ছিল, বাট আস্তে আস্তে সেই নিউক্লিয়াসটা অবলুপ্ত হয়ে গেছে। ইনিউক্লিয়েটেড বা নিউক্লিয়াসবিহীন। নিউক্লিয়াসবিহীন হয়। আরবিসি সম্পর্কে আর কি তথ্য আমাদের এখানে জরুরি? আরবিসির মধ্যে, আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না। আরবিসিতে কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। এবারে তোমরা বলো, মাইটোকন্ড্রিয়া যেহেতু থাকে না, তাহলে শ্বসন কীরকম হবে? সবাত শ্বসন না অবাত শ্বসন? মাইটোকন্ড্রিয়া থাকলে তবেই তো সবাত শ্বসন হবে, ক্রেবস চক্র ওখানে সংগঠিত হবে, বিটা অক্সিডেশন হবে। বাট এখানে যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, তো আরবিসির মধ্যে অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন দেখা যায়। অ্যানারোবিক রেসপিরেশন। প্রশ্ন আসতে পারে মাইটোকন্ড্রিয়া আরবিসির মধ্যে কী ধরনের রেসপিরেশন দেখা যায়? অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন দেখা যায়। আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট? মাইটোকন্ড্রিয়া থাকে না, নিউক্লিয়াস থাকে না, আর একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকে না। এন্ডোপ্লাজমিক বা ইআর থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, ইআরও থাকে না। কেন থাকে না? কারণ আরবিসিকে অনেক কাজ করতে হবে। কি কাজ? না অক্সিজেন ক্যারি করতে হবে, কার্বন ডাইঅক্সাইড ক্যারি করতে হবে, নিউট্রিয়েন্ট ক্যারি করতে হবে। তো আরবিসির ভেতরে এত কিছু যদি থাকে, তাহলে সেই ওই জায়গাগুলো কম হয়ে যাবে। তো জায়গা বেশি হওয়ার জন্য আমার কি বলছে, এই জিনিসগুলো থাকে না। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কেন থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকলে এরোবিক রেসপিরেশন করতো, যে অক্সিজেনটা ক্যারি করছে সে নিজেই ইউটিলাইজ করে নিত, ফলে বাকি যে সেলগুলোকে অক্সিজেন প্রোভাইড করার কথা ছিল সেই অক্সিজেনটা সে প্রোভাইড করতে পারতো না। ওকে, তো এগুলো আমার হয়ে গেল আরবিসি সম্পর্কে কিছু প্রপার্টিজ এবং তার ধারণা। এবার এই আরবিসির সংখ্যা যদি সাডেনলি বেড়ে যায়, সামহাও আরবিসি নাম্বার ইনক্রিজ, তাহলে সেটাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। এর সম্পর্কিত আরবিসি সম্পর্কিত তথ্যগুলো একটু জেনে নিই। আচ্ছা, আরবিসির মধ্যে আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে হিমোগ্লোবিন থাকে। আরবিসির মধ্যে কি থাকে?
হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন নিয়ে আমাদের আছে সিলেবাসে, হিমোগ্লোবিন থাকে। তো হিমোগ্লোবিনটা নিয়ে আমি পরে আলোচনা করছি। ক্রোমোপ্রোটিন এক ধরনের রঞ্জক প্রোটিন। তো আরবিসির সংখ্যা যদি আমার বেড়ে যায়, পয়েন্ট করে দিয়ে পরে আলোচনা করছি, আরবিসির সংখ্যা যদি আমার কোনো একটা কারণে ব্লাডের মধ্যে 55 লাখ থেকে তার বেশি অত্যাধিক হয়ে যায়, তবে সেই রোগটাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। সেই সিমটমসটাকে কি বলবো? পলিসাইথেমিয়া। বানানটা ভুল হলে তোমরা একটু জানাবে। পলিসাইথেমিয়া। আরবিসি ইনক্রিজড, আরবিসি ইনক্রিজড, আরবিসির সংখ্যা বেড়ে যায়। আরবিসি ইনক্রিজড কোন ক্ষেত্রে হয়? এক্সাম্পল, ডেঙ্গু রোগের ক্ষেত্রে হয়। ডেঙ্গু কেন বলছি, কলেরা এবং ডায়রিয়া রোগের ক্ষেত্রে কিন্তু আরবিসির সংখ্যাটা বেড়ে যায়। কলেরা, ডায়রিয়া রোগের ক্ষেত্রে কিন্তু আমার আরবিসির সংখ্যা বেড়ে যায়, অ্যান্ড ইট উইল বি কল্ড অ্যাজ পলিসাইথেমিয়া। নেক্সট আর একটা টার্ম আমরা আরবিসির সাথে অ্যাসোসিয়েটেড করবো, সেটা হচ্ছে অলিগোসাইথেমিয়া। অলিগোসাইথেমিয়া, আরবিসির সংখ্যা কমে যায়, আরবিসি ডিক্রিজড, আরবিসি কী হয়ে গেল? ডিক্রিজড হয়ে গেল। কোন ক্ষেত্রে আরবিসি ডিক্রিজ হয়? না, অ্যানিমিয়া রোগের ক্ষেত্রে কিন্তু আরবিসির সংখ্যা কমে যায়। ওকে, তো অ্যানিমিয়ার টাইপসগুলো আমাদের আছে সিলেবাসে, অ্যানিমিয়ার টাইপস নিয়ে আলোচনা করব। ওকে, হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের টাইপস আছে, হিমোগ্লোবিনের গঠন আছে, তো আমরা এটা নিয়ে আলোচনা করব এর পরের পার্টটা, মানে এই ভিডিওতেই আলোচনা করব অবভিয়াসলি, ওয়ান শট ভিডিও যেহেতু এটা আমাদের। তো আমাদের ডাব্লিউবিসি সম্পর্কে প্রপার্টিগুলো হয়ে গেল। এবারে চলে যাই আমরা হিমোগ্লোবিন সম্পর্কে। নেক্সট আমরা আলোচনা করব অ্যানিমিয়া সম্পর্কে। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। আরবিসি জেনারেশন আমরা একটু আগে পড়লাম, আরবিসি উৎপন্ন। তো আরবিসি জেনারেশনকে এরিথ্রোপোয়েসিস বলা হয়, সেটা আমি একটু আগে লিখতে ভুলে গেছি। কি বলেছিলাম আমরা? একটু আগে বললাম এরিথ্রোপোয়েসিস। তো আমরা একটু আগে কি বললাম? এরিথ্রোপোয়েসিস বললাম। না, আমরা কি পড়বো? হিমোগ্লোবিন সম্পর্কে আলোচনা করব। হিমোগ্লোবিন একটা মেটালোপ্রোটিনও বলা হয়। হিমোগ্লোবিনকে কি বলা হয়? মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিন। ওকে, তো এই যে হিমোগ্লোবিন আমাদের রয়েছে, এই হিমোগ্লোবিন আমার 4% হিম থাকে, আর 96% আমার গ্লোবিন প্রোটিন থাকে। 96% কি থাকে? গ্লোবিন প্রোটিন থাকে আমার। ওকে, এই হিমোগ্লোবিনের মধ্যে আমার আর কি থাকে? না, 4টে আয়রন প্লাস 4টে পেপটাইড শৃঙ্খল। আমরা অক্সিজেন অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন কার্ভ, O2 ট্রান্সপোর্ট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের সময় হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা পড়েছিলাম। 4টে পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে আমার হিমোগ্লোবিনটা তৈরি হয়। ওকে, তো এই হিমোগ্লোবিনের এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে যে হিমোগ্লোবিনের পরিমাণ কত? ম্যাচিওর মেল, ম্যাচিওর ফিমেল। ম্যাচিওর মেল আর একটা হচ্ছে আমার ম্যাচিওর ফিমেলের শরীরে আমার টোটাল যে ব্লাড তার মধ্যে হিমোগ্লোবিন কত থাকে? ম্যাচিওর মেলের ক্ষেত্রে অন অ্যাভারেজ 14.5 গ্রাম পার 100 ml, গ্রাম কিন্তু মিলিগ্রাম না, আর এটা হচ্ছে 13.5 গ্রাম পার 100 ml। তো এই হিমোগ্লোবিনের এই যে মানটা, এটা আমরা পরিমাপ করব কিসের সাহায্যে? একটা যন্ত্র রয়েছে, আমরা কলেজ লাইফে অনেকেই সে প্র্যাকটিক্যালটা করেছি, শেলিজ হিমোগ্লোবিনোমিটারের মাধ্যমে সেটা আমরা করেছিলাম। তো মেজারিং বা পরিমাপ কিসের সাহায্যে করব? হিমোগ্লোবিন না, হিমোগ্লোবিনোমিটার। পরিমাপ কিসের সাহায্যে করব? হিমোগ্লোবিনোমিটার। এটা আমরা জানি সবাই। গ্লোবিনো কীভাবে প্র্যাকটিক্যালটা করেছি এটা আমরা জানি, হিমোগ্লোবিনোমিটার। ওকে, হিমোগ্লোবিনোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা এটা করে থাকি। একটা যন্ত্রের মধ্যে আমরা লঘু HCl নিয়ে ব্লাডটাকে নিয়ে সেটাকে আমরা মেজার করে থাকি থিতিয়ে দিয়ে। ওকে, এবারে হিমোগ্লোবিন কতগুলো টাইপস রয়েছে, হিমোগ্লোবিনের সেই টাইপসগুলো আমরা পড়বো এবং তারপর হিমোগ্লোবিনের ডেরিভেটিভ প্রোডাক্টসগুলো পড়বো। বাট বিফোর দ্যাট, হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেন ক্যারি করার একটা ক্ষমতা রয়েছে। আমরা একটু আগেই বললাম যে হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে, তাই না? রঞ্জক প্রোটিন, শ্বাসরঞ্জকও বলা হয় আবার। শুধুমাত্র রঞ্জক প্রোটিন না যে ব্লাডের কালার ডিটারমাইন করছে,
ব্লাডের রং লাল, সেজন্য সেটা শুধু দায়ী না, প্লাস এটা শ্বাস সংযোগ বা রেসপিরেটরি পিগমেন্টও বলা হচ্ছে, কারণ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে ট্রান্সপোর্ট করে। তো কার্বন ডাইঅক্সাইডটা আমি বাদই দিলাম। অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদিও ওই ভিডিওতে আমরা আলোচনা করছি, তবু এখানে আমরা আরেকবার আলোচনা করিনি যে 1 গ্রাম হিমোগ্লোবিন O2 ক্যারি করে কত 1.34 ml। ওকে, 1 গ্রাম হিমোগ্লোবিন ক্যারি করে ও অক্সিজেন কতটা পরিমাণ ক্যারি করে 1.34 ml অক্সিজেন ক্যারি করে। তাহলে আমার যদি 14 গ্রাম বা 100 ml ব্লাড কতটা অক্সিজেন ক্যারি করে আমরা বলতে পারি, কারণ 100 ml ব্লাড ইকুয়ালস টু 14.5 গ্রাম হিমোগ্লোবিন। তাহলে 1 গ্রাম হিমোগ্লোবিন যদি অক্সিজেন ক্যারি করে 1.34 ml, তাহলে 14.5 গ্রাম হিমোগ্লোবিন কতটা করবে, বা 100 ml অর 100 ml ব্লাড O2 ক্যারি করে কত 1.34 ইন্টু 14.5 ml করব, কারণ 100 ml ইকুয়ালস টু 14.5 গ্রাম। ওকে, তাহলে এটা হয়ে যাবে 19.43 ml O2। এই ইনফরমেশনটা আমরা আগেও পেয়েছি, আবারও একবার আলোচনা করে নিলাম। ওকে, তাহলে 100 ml ব্লাডে আমার অক্সিজেন ক্যারি করার ক্ষমতা রয়েছে 19.43 ml। আচ্ছা, এবারে আমরা টাইপসগুলো আলোচনা করে নিই। হিমোগ্লোবিন টাইপস অফ হিমোগ্লোবিন। 3 ধরনের হিমোগ্লোবিন নিয়ে আমরা একটু আলোচনা করব এখানে। নাম্বার 1 হিমোগ্লোবিন এ বা HbA এটাকে আমরা বলতে পারি। নাম্বার 2 হিমোগ্লোবিন A2 বা HbA নিচে 2। নাম্বার 3 হিমোগ্লোবিন F বা ভ্রূণজ হিমোগ্লোবিনও বলা হয়, ভ্রূণের হিমোগ্লোবিন থাকে, এটা ভ্রূণজ হিমোগ্লোবিন HbF। নাও ডিফারেন্সটা কি আছে এদের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে এখানে 2 আলফা এবং 2 বিটা চেন থাকে। 2 আলফা চেন, দুটো আলফা চেন, 4টে পলিপেপটাইড চেন বলেছি, তো এখানে তার মধ্যে 2টো আলফা থাকবে 1 নম্বরে, 2 নম্বরে থাকবে 2টো বিটা চেন। আচ্ছা, হিমোগ্লোবিন A2 ক্ষেত্রে কি থাকবে, 2 আলফা চেন তো থাকলোই, আর তার সঙ্গে থাকবে 2 ডেল্টা চেন। ওকে, 2 ডেল্টা চেন। হিমোগ্লোবিন F এর ক্ষেত্রে কি থাকবে, 2 আলফা চেন তো থাকবেই, আবার কি থাকবে 2 গামা চেন। ওকে, সো এটাই হচ্ছে ডিফারেন্স 3টা হিমোগ্লোবিনের মধ্যে। একজনের ক্ষেত্রে 2 আলফা 2 বিটা, আরেকজনের ক্ষেত্রে 2 আলফা 2 ডেল্টা, আরেকজনের ক্ষেত্রে 2 আলফা 2 গামা। তো এটা কাদের ভ্রূণে থাকে, HbA এবং Hb2 ম্যাচিওরদের থাকে। এই দুটো কাদের থাকে, প্রাপ্তবয়স্কদের থাকে, প্রাপ্তবয়স্ক। আর এটা ভ্রূণের, এটা কার থাকে, ভ্রূণের, এটা আমরা জানি। ওকে, আচ্ছা, এই হিমোগ্লোবিনের এবার কিছু ডেরিভেটিভ প্রোডাক্ট পড়তে হবে আমাদের। ডেরাইভ প্রোডাক্ট, হিমোগ্লোবিন থেকে প্রাপ্ত, হিমোগ্লোবিনটা ভেঙে যেটা আমরা পাই, তো সেটা হয়ে যাবে হিমোগ্লোবিনের ডেরাইভ প্রোডাক্ট অফ হিমোগ্লোবিন। একেবারে সিলেবাস অনুযায়ী বলছি এগুলো, আমাদের সিলেবাসে তোমরা একটু দেখে নিতে পারবে যে ডেরাইভ প্রোডাক্ট রয়েছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের যে ডেরাইভ প্রোডাক্টগুলো সবাই আমরা জানি, হিমোগ্লোবিন ভেঙে গেলে কী তৈরি হয়, হিমোগ্লোবিন ভেঙে গেলে যেগুলো তৈরি হয় সেগুলোই ডেরাইভ প্রোডাক্ট। নাম্বার 1 বিলিরুবিন, নাম্বার 2 বিলিভার্ডিন, এইদিকে পিত্তরঞ্জকও বলি আমরা অনেক সময়। আচ্ছা, নাম্বার 3 স্টারকোবিলিনোজেন, এবং নাম্বার 4 ইউরোবিলিনোজেন। স্টারকোবিলিনোজেন হচ্ছে মলের রঞ্জক, মলের কালারটা এই জন্য হয়। ইউরোবিলিনোজেন মূত্রের রঞ্জক, ইউরিয়া নামটা শুনে বুঝতে পারছি, মূত্রের
রঞ্জক। ওকে, তো এগুলো হয়ে গেল আমার হিমোগ্লোবিন সম্পর্কে একটা ধারণা। হিমোগ্লোবিনের পরিমাণ, হিমোগ্লোবিন কী দিয়ে তৈরি হয়, হিমোগ্লোবিন গঠন, হিমোগ্লোবিনের আমার ভাগ এবং হিমোগ্লোবিন থেকে ডেরাইভ প্রোডাক্ট। আর হিমোগ্লোবিনের স্ট্রাকচার তো অলরেডি আমরা একবার দেখিয়েছি, এরকম করে 4টে পলিপেপটাইড চেন, তাই না, 4টা Fe2+, 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 এইভাবে আমরা করেছিলাম, এবং 4টা Fe 4টা O2 ক্যারি করার ক্ষমতা রাখে, হ্যাঁ না, এরকম একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার আমরা কিন্তু পড়েছিলাম। তো এই হয়ে গেল আমার হিমোগ্লোবিন। এবারে একটু আগে আমরা বলছিলাম যে আরবিসির সংখ্যা যখন কমে যায়, আরবিসির সংখ্যা অলিগোসাইথেমিয়া বলি, এবং সেটা অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়। অ্যানিমিয়াগুলো কত রকমের হয় আমাদের কিন্তু সিলেবাসে আছে, আমাদের অ্যানিমিয়া টাইপস আলোচনা করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিন, এই যে আলফা চেন বিটা চেন, এই আলফা চেন মূলত আমাদের দেখা যায় খুব প্রাপ্তবয়স্কদের HbA2 দেখা যায়, বয়স্ক লোকেদের ক্ষেত্রে, ওকে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে HbA2টা দেখা যায়। আমাদের মিডল এজ পার্সনদের ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে HbA দেখা যায়, 2 আলফা 2 বিটা চেন দেখা যায়। তো আমরা জানি যে এই আলফা চেন আর বিটা চেন যদি সিনথেসিস না হয় কোনো একটা মিউটেশনের কারণে, তাহলে একটা রোগ হয়, সেটাকে আমরা বলি থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়াও আছে আমার এই ব্লাড চ্যাপ্টারে। তো আমরা থ্যালাসেমিয়াটা একটু আলোচনা করে নিই, খুব সোজা একটুই আলোচনা করবো আমরা, তারপর অ্যানিমিয়ার টাইপসগুলো আলোচনা করবো। ওকে, তো এটা ইরেজ করে দিচ্ছি। থ্যালাসেমিয়া যদি দেখি আমরা, জেনেটিক ডিসঅর্ডার, আমরা জানি থ্যালাসেমিয়া এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক চ্যাপ্টারে বা বংশগতি চ্যাপ্টারে আমরা এই জিনিসগুলো পড়বো একটুখানি হলো, তবে এখানে আমরা সামান্যই জানবো থ্যালাসেমিয়া সম্পর্কে, যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়াটা হিমোগ্লোবিন সিনথেসিস না হওয়ার কারণে হয়। তো ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই রোগটা প্রথম ধরা পড়েছিল, যার জন্য এই থ্যালাস থেকে থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া দু রকমের হয়, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা আর বিটারও দুটো ভাগ, আলফা থ্যালাসেমিয়া আর একটা জানি আমরা বিটা থ্যালাসেমিয়া। যে ক্ষেত্রে আমার আলফা চেনটা তৈরি হবে না সেটাকে আলফা থ্যালাসেমিয়া, যে ক্ষেত্রে আমার বিটা চেন তৈরি হবে না সেটাকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া। তো আলফা থ্যালাসেমিয়ার জন্য যদি কারণটা আমরা দেখি, আলফা থ্যালাসেমিয়ার জন্য মিউটেশনটা হয়ে থাকে মূলত 16 নং অটোজোমে, 16 নং অটোজোমে। এটা একটা অটোজোমাল ডিসঅর্ডার, এটাও আমরা জানি অটোজোমে হয়। আর বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটা থাকে 11 নং ক্রোমোজোমে। এদের যদি সিনথেসিস না হয়, আলফা চেন সিনথেসিস না হলে আলফা থ্যালাসেমিয়া, বিটা চেন সিনথেসিস না হলে বিটা থ্যালাসেমিয়া। একই রকমভাবে আলফার দুটো চেনই যদি তৈরি না হয়, 2 আলফা ছিল আমরা জানি, তাহলে মেজর, কিন্তু একটা চেন তৈরি হলো আর একটা তৈরি হলো না, তাহলে সেটাকে আমরা বলবো মাইনর। একই রকমভাবে বিটারও মেজর এবং মাইনর থাকে। এখানে কি হয়, একটি আলফা শৃঙ্খল তৈরি হয় না লিখি বেটার, এইদিকে লিখি দুটি আলফা শৃঙ্খলই তৈরি হয় না, সরি এখানে দুটি আলফা শৃঙ্খল তৈরি হবে না মেজরে, আর মাইনরে একটি আলফা শৃঙ্খল তৈরি হয় না। ওকে, যখন দুটোই তৈরি হবে না তখন মেজর আলফা থ্যালাসেমিয়া, যখন একটি আলফা শৃঙ্খল তৈরি হয় না তখন সেটা মাইনর আলফা থ্যালাসেমিয়া। সিমিলারলি বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও এই একই ঘটনাটা ঘটে থাকে। তো থ্যালাসেমিয়া কি, একটা অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, প্রচ্ছন্ন অবস্থায় এটা প্রকাশ পায়, এটাও আমরা জানি। ওকে, তো এটা হয়ে গেল আমার থ্যালাসেমিয়া সম্পর্কে ব্লাড চ্যাপ্টার থেকে কিছু নলেজ। এবার থ্যালাসেমিয়া কীভাবে বংশানুক্রমে সঞ্চারিত হয় সেটা আমরা কিন্তু বংশগতির চ্যাপ্টারটাতে ওখানে আমাদের আলোচনা করতে হবে। তো এখানে এসে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো না। এখানে এবার আলোচনা করবো আমরা অ্যানিমিয়া। আরবিসির সংখ্যাটা কমে গেলে যে রোগটা হয়, সেই অ্যানিমিয়ার টাইপসগুলো কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, যে কত ধরনের অ্যানিমিয়া হয়, সেই অ্যানিমিয়ার টাইপসগুলো একটু আলোচনা করে নিই। আরবিসির পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া হয়, আমরা জানি। অ্যানিমিয়া আমরা একটু পড়ে নিই। বিভিন্ন ধরনের অ্যানিমিয়ার নাম আমরা সচরাচর আমাদের কানে আসে। তো তার মধ্যে একটা অ্যানিমিয়া খুব কমন, সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। কাস্তে হাতুড়ির আকৃতি হয়, সিকেল সেল অ্যানিমিয়া আমরা জানি। ট্রাইপ্যানোজোমা গ্যাম্বিয়েন্সি আদ্য প্রাণীর জন্য যে স্লিপিং সিকনেস হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ঘটনাটা দেখা যায়। অ্যানিমিয়া, এই ধরনের সিকেল সেল টাইপের অ্যানিমিয়া আমরা দেখা যায়। বা ম্যালেরিয়া রোগের সময়ও অনেক ক্ষেত্রে এই ধরনের আরবিসিডি আমরা দেখতে পারি। আর এক ধরনের অ্যানিমিয়া যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া।
সাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, আর একটা অ্যানিমিয়া হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। আরেক ধরনের অ্যানিমিয়া হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আরেকটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এবং লাস্ট হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া। তো সিকেল সেল অ্যানিমিয়া কি হচ্ছে না, আরবিসির আকৃতি যখন কাস্তে মতো হয়ে যাচ্ছে, আরবিসির আকৃতি কাস্তের মতো হয়, তখন সেটাকে আমরা সিকেল সেল অ্যানিমিয়া বলছি। ওকে, নর্মোসাইটিক অ্যানিমিয়া কাকে বলছি? কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অত্যাধিক রক্তপাত হয়েছে, অত্যাধিক রক্তপাত হয়ে গিয়ে আরবিসির পরিমাণ কমে গেছে, তখন সেই ধরনের অ্যানিমিয়াকে আমরা বলবো নর্মোসাইটিক অ্যানিমিয়া। অত্যাধিক রক্তপাত হলে এই ধরনের অ্যানিমিয়া দেখা যায়। পার্নিসিয়াস অ্যানিমিয়া ভিটামিন B12 এর অভাবে হয়, এটা একটা কারণে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়, নাম্বার 1। নাম্বার 2, আমাদের পাকস্থলীর মধ্যে দুটো ইম্পর্টেন্ট কোষ রয়েছে, একটা চিপ সেল, একটা প্যারাইটাল সেল। তো পাকস্থলীর প্যারাইটাল সেলগুলো যদি ধ্বংস হয়ে যায়, প্যারাইটাল কোষ ধ্বংস হয়ে গেলে পারে আমার পার্নিসিয়াস অ্যানিমিয়া দেখা যেতে পারে। ওকে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটাও বলছে ভিটামিন B12 প্লাস ফলিক অ্যাসিডের অভাবে, ফলিক অ্যাসিড এর অভাবে। আয়রন ফলিক অ্যাসিড খাওয়ানো হয় বাচ্চাদের স্কুলে, তো এই যাতে অ্যানিমিয়া হাত থেকে তাদেরকে রক্ষা করা যায়। মেয়েদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট অ্যানিমিয়াটা, কারণ প্রত্যেক মাসে ডিউ টু মেনস্ট্রুয়াল সাইকেল ব্লাড লস হয়, সেখানে আরবিসির সংখ্যাটা একটা কমে যাওয়ার প্রবণতা থাকে, তার জন্য আমাদের কিন্তু ফলিক অ্যাসিড এবং আয়রন ট্যাবলেটটা তাদের খাওয়ানো হয়। তো এই ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের অভাবে আরবিসি জেনারেশন কম হয়, আরবিসির উৎপত্তি কম হলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলছে বোন ম্যারো বা অস্থিমজ্জার ত্রুটি হলে, অস্থিমজ্জার যদি কোনো ত্রুটি দেখা যায়, অস্থিমজ্জার ত্রুটি হলে আরবিসি উৎপাদন কমে যায়, আরবিসি উৎপাদন কম হয়, তখন যে ধরনের অ্যানিমিয়া দেখা যাবে সেটাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলবো। আর হিমোলাইটিক অ্যানিমিয়া কি বলছে না, আরবিসি যদি ভেঙে যায়, আরবিসি ভেঙে গেলে, জন্ডিস রোগের ক্ষেত্রে ভেঙে যায়, আরবিসি ভেঙে গেলে যে অ্যানিমিয়া হয় সেটাকে হিমোলাইটিক অ্যানিমিয়া বলে। তাহলে 1 2 3 4 5 6 ধরনের আমরা অ্যানিমিয়া পেলাম। সিকেল সেল অ্যানিমিয়া, নর্মোব্লাস্টিক অ্যানিমিয়া, নর্মোসাইটিক অ্যানিমিয়া সরি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এবং হিমোলাইটিক অ্যানিমিয়া, রাইট? তো এগুলো বিভিন্ন ধরনের অ্যানিমিয়া, এখান থেকে কিন্তু আমাদের MCQ আসতে পারে যে কোনটা কার অভাবে হয় এবং কোথায় ঘটনাটা ঘটছে অ্যানিমিয়া, তাই না? ব্লাডের মধ্যে আমার এই আরবিসির সংখ্যা কমে যাওয়াকে আমরা অ্যানিমিয়া বলছি। মূলত প্রত্যেকটা ক্ষেত্রেই আমার আরবিসির পরিমাণ কমে যাচ্ছে, আরবিসির সংখ্যা কমে যাওয়া, বেড়ে যাওয়াকে পলিসাইথেমিয়া বলছি, কমে যাওয়াকে অলিগোসাইথেমিয়া। তো অলিগোসাইথেমিয়ার ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া অনেক রকমের হয়, সেগুলো আমরা আলোচনা করলাম। ওকে, নেক্সট তাহলে আমরা চলে যাই ফর্মড এলিমেন্টের WBC পার্টে। আমাদের আরবিসি পার্টগুলো মোটামুটি হয়ে গেল। আরবিসি থেকে যে প্রশ্নগুলো, আসপেক্টসগুলো আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে নিলাম। নেক্সট আমরা আলোচনা করছি WBC সম্পর্কে। তো এটা ইরেজ করে দিই। আমরা পড়ছিলাম ব্লাড, এখানে WBC বা WBC এর একটা নাম কি, লিউকোসাইট। লিউকোসাইট, তো লিউকোসাইট জেনারেশন হওয়াকে আমরা বলি লিউকোপোয়েসিস। এটাকে আমরা কি বলি, লিউকোপোয়েসিস। লিউকোপোয়েসিস, তাই না? তো WBC টোটাল সংখ্যা যদি দেখি আমরা 6000 থেকে 8000
পার মিলিমিটার কিউব ব্লাডে থাকে। ডাব্লিউবিসির সংখ্যা কত? 6000 থেকে 8000, খুব একটা বেশি সংখ্যা না আরবিসির তুলনায়, সংখ্যাটা অনেক কম। আচ্ছা, এর লাইফ স্প্যান যদি দেখি, লাইফ স্প্যান কী আছে আমার, সবার লাইফ স্প্যান আলাদা আলাদা আছে, তো অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 15 দিন, 2 থেকে 15 দিন হচ্ছে এদের গড় আয়ু, তাই না? নিউট্রোফিল, আচ্ছা হ্যাঁ, চলো গ্রাফ চার্ট করিয়ে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। আচ্ছা, নিউট্রোফিলের শেপ, এখানে আমরা শেপ দিই। আচ্ছা, নাম্বার দিই এখানে, নাম্বার, আর এখানে চলে যাই আমরা ফাংশন। আচ্ছা, তো ডাব্লিউবিসি করে দিই এখানে, ডাব্লিউবিসিস নাম্বার 1 আমার নিউট্রোফিল, নাম্বার 1 নিউট্রোফিল। এর আকৃতি কিরকম হবে এখানে আমরা দেখে নিই। এটা হবে সার্কুলার এবং এর নিউক্লিয়াসটা হবে মাল্টিলোব। এই নিউক্লিয়াসটা কি হবে? মাল্টিলোব নিউক্লিয়াস হবে। নিউক্লিয়াসটা হবে অনেকগুলো খণ্ডকযুক্ত একটা নিউক্লিয়াস থাকবে, যেটাকে আমরা বলছি নিউট্রোফিল। ওকে, এবং এর সাইটোপ্লাজমের মধ্যে বিশেষ ধরনের দানা থাকে। ওকে, তো দেখতে এটা এরকম দানাদার শ্বেত রক্তকণিকা নিউট্রোফিল। এটা কি হয়ে গেল? মাল্টিলোবড। এটা কি হয়ে গেল? মাল্টিলোবড, মাল্টিলোবড নিউক্লিয়াস থাকে, এটা আমরা মাথায় রাখবো। ওকে, এর সংখ্যাটা দেখি 60 to 65% থাকে টোটাল ডাব্লিউবিসির, অফ টোটাল ডাব্লিউবিসি। টোটাল ডাব্লিউবিসিতে আমার 60 to 65% থাকে। আচ্ছা, এই নিউট্রোফিল কি করতে পারে না, নিউট্রোফিল ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করতে পারে। ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করতে পারে, ডাইরেক্টলি জীবাণুকে ভক্ষণ করে। 2 ডায়াপেডেসিস করতে পারে, ডায়াপেডেসিস করতে পারে। নিউট্রোফিল নামটাই হয়েছে নিউট্রাল থাকার জন্য। কিসের ক্ষেত্রে নিউট্রাল থাকবে না, এইটা বোথ অ্যাসিডিক এবং বেসিক স্ট্রেন দ্বারা রঞ্জিত হতে পারে। বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক, আম্লিক এবং ক্ষারীয় রঞ্জক আমরা জানি, ইওসিন, তারপরে আমাদের রয়েছে ধরো হিমাটক্সিলিন, এই ধরনের ক্ষারীয় রঞ্জক রয়েছে, তো আমরা সেগুলো দিয়েও কিন্তু অনেক সময় রঞ্জিত করতে পারি। ওকে, বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক স্টেন দ্বারা রঞ্জিত হয়। ওকে, নেক্সট চলে আসি 2 নম্বর বেসোফিল। 2 নম্বর কি আলোচনা করব না, বেসোফিল। বেসোফিলের স্ট্রাকচারটা কীরকম? এর নিউক্লিয়াসটা হবে ট্রাইলোব, এটা আমরা মাথায় রাখবো। এই নিউক্লিয়াসটা কী হবে? নিউক্লিয়াসটা হয়ে যাবে এর ট্রাইলোব, 3টা লোবযুক্ত নিউক্লিয়াস থাকবে। ওকে, আগেরটা ছিল মাল্টিলোব, এটা হয়ে যাবে ট্রাইলোব, এবং সাইটোপ্লাজমের মধ্যে আমার বিশেষ ধরনের সেই দানাটা রয়েছে, যার জন্য এটা গ্র্যানুলোসাইট কোষ। এর সংখ্যাটা কত হয়ে যাবে? এর সংখ্যাটা কিন্তু এটা আমরা দিয়ে দেবো এখানে, ট্রাইলোব নিউক্লিয়াস, দিস ইজ ট্রাইলোবড নিউক্লিয়াস, আর এর সংখ্যাটা হচ্ছে 0.5 থেকে 1%, খুবই কম। আচ্ছা, নেক্সট চলে আসি, আমরা এই স্ট্রাকচারগুলো আগে করে নিই, তারপর ফাংশনগুলোতে যাব। 3 নম্বর যে দানাদার শ্বেত রক্তকণিকা সেটা হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল এর স্ট্রাকচারটা দেখি আমরা। এর স্ট্রাকচারটা হচ্ছে বাইলোব নিউক্লিয়াস। এর স্ট্রাকচারে কি? বাইলোব নিউক্লিয়াস। নিউক্লিয়াস 2টো লোব থাকে, এবং ইট ইজ জাস্ট লাইক ইয়ারফোন লাইক স্ট্রাকচার। ওকে, তো এটা হচ্ছে বাইলোব নিউক্লিয়াস, যার সাইটোপ্লাজমের মধ্যে আমার স্পেশাল দানা রয়েছে। বাইলোবড নিউক্লিয়াস রয়েছে আমার। আচ্ছা, এর পার্সেন্টেজ বা নাম্বার কত রয়েছে?
2 to 3%, এর সংখ্যা কত 2 থেকে 3%। ওকে, তো এবার ফাংশনগুলোতে চলে যাই। ফাংশনগুলোতে বলছে বেসোফিল এর যদি ফাংশন দেখি, এ বেসোফিল বেস অর্থাৎ বেসিক স্টেন দ্বারা রঞ্জিত হবে, ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয়, ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয়। আচ্ছা, বেসোফিল থেকে অ্যান্টিকোয়াগুলেন্ট মানে রক্ত তঞ্চনরোধী পদার্থ হেপারিন খরিত হয়, হেপারিন খরিত হয়। এটা কি অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট বলা হয় এটাকে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস খরিত হয়, সেটার নাম হচ্ছে সেরোটোনিন, সেরোটোনিন খরিত হয়। এটাকে বলা হয় ভ্যাসো কনস্ট্রিক্টর, ভ্যাসো কনস্ট্রিক্টর, রক্তচাপ বাড়ায়, রক্তচাপ বাড়ায়। ওকে, তো এই কাজগুলো করে থাকে বেসোফিল। ইওসিনোফিল, ইওসিন, এটা বেসিক স্টেন দ্বারা, এটা অ্যাসিডিক স্টেন দ্বারা, এটা মাথায় রাখবো আমরা। এটা কোন স্টেন দ্বারা না আম্লিক রঞ্জক দ্বারা রঞ্জিত হয়, আম্লিক রঞ্জক বা অ্যাসিডিক স্টেন ইওসিন দ্বারা রঞ্জিত হয়। তো ইওসিনোফিল অ্যাসিডিক স্টেন দ্বারা, রঞ্জক দ্বারা রঞ্জিত হয়। হিস্টামিন ক্ষরণ করে, এটা আমরা জানি, হিস্টামিন সিক্রিশন, যেটা অ্যান্টি অ্যালার্জিক, যেটা কি অ্যান্টি অ্যালার্জিক সাবস্টেন্স বলি আমরা, অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। ওকে, তো এইগুলো হয়ে গেল আমার গ্র্যানুলারগুলো। নেক্সট এবার আমরা আলোচনা করব অ্যাগ্র্যানুলার বা দানাবিহীন যে শ্বেতরক্তকণিকা সেগুলো। তো দানাবিহীন শ্বেতরক্তকণিকা দুটো ছিল, মনোসাইট আর লিম্ফোসাইট। আমি ইরেজ করে দিচ্ছি, মনোসাইট আর এদিকে আমার লিম্ফোসাইট একবারে করে নিই। মনোসাইটগুলো রয়েছে টোটাল WBC 6 to 8%, আর লিম্ফোসাইটগুলো রয়েছে 20 to 25%। ওকে, টোটাল WBCগুলো। মনোসাইটের যদি শেপ দেখি আমরা, মনোসাইট তার নিউক্লিয়াসটা এরকম হয়, কিডনি শেপেড। মনোসাইটের নিউক্লিয়াসটা কি হয়, কিডনি শেপেড, কিডনি শেপড নিউক্লিয়াস। মনোসাইটের যদি ফাংশন দেখি, এই মডিফাইড হয়ে ম্যাক্রোফাজ ফর্ম করে, ম্যাক্রোফাজ। আর আমরা ম্যাক্রোফাজের কাজ কি, ফ্যাগোসাইটোসিস, দ্যাট মিন্স ইট হেল্পস ইন ইমিউনিটি, অনাক্রম্যতায় সাহায্য করছে, ইমিউনিটিতে চলে যাই। ওকে, আচ্ছা লিম্ফোসাইটে চলে যাই। লিম্ফোসাইট দু রকমের, বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট। বি সেল, টি সেল। বি সেল এবং টি সেলের ক্ষেত্রে এদের বেশিরভাগ জায়গা জুড়ে আমার নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াস। টি সেলের ক্ষেত্রেও বেশিরভাগ জায়গা জুড়ে আমার নিউক্লিয়াসটা থাকে, কিডনি শেপেড হয় না। আচ্ছা, চিনব কী করে না, বি সেলের বাইরে একটা মলিকিউল থাকে যেটাকে আমরা অ্যান্টিবডি বলি, ওয়াই শেপের স্ট্রাকচারের হয়। আর টি সেলের বাইরে কোনো অ্যান্টিবডি থাকে না। ওকে, এখানে একটা রিসেপ্টর থাকে, TCR থাকে, এটাকে কি বলি আমরা, TCR, টি সেল রিসেপ্টর, TCR। ওকে, এইভাবে এটা চিনতে পারি। আচ্ছা, তো এটা বি লিম্ফোসাইট, এটা টি লিম্ফোসাইট আমরা জানি 20 to 25% থাকে। ওকে, বি লিম্ফোসাইট সেল তৈরি হয় বোন ম্যারোতে, বোন ম্যারো। অরিজিন অ্যান্ড ম্যাচুরেশন, বোথ অরিজিন প্লাস ম্যাচুরেশন, উৎপত্তি এবং তার ক্রমপরিণতি বোন ম্যারোতেই হয়। কিন্তু টি সেলের অরিজিন বোন ম্যারো, বাট ম্যাচুরেশন ইন থাইমাস। ম্যাচুরেশন কোথায় হয়, ম্যাচুরেশন ইন থাইমাস আমরা জানি। ওকে, বি সেলের ফাংশন হিউমোরাল ইমিউনিটি বা রস নির্ভর অনাক্রম্যতা, হিউমোরাল ইমিউনিটি। আর এটা সেল মিডিয়েটেড ইমিউনিটি, কোষ মাধ্যম অনাক্রম্যতা। ওকে, তো এই হয়ে গেল আমার টোটাল ব্লাডের যে কম্পোনেন্টগুলো রয়েছে তাদের নিয়ে একটা বিস্তারিত আলোচনা। তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে,
এখনও কিছু আলোচনা করা যেতেই পারে। আমাদের এখানে আর যেটা আলোচনা করার মধ্যে বিষয় রয়েছে ব্লাড কোয়াগুলেশন, তো আমার আলোচনা করা আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে রইলো আমার ব্লাড গ্রুপ টাইপস আর আরএইচ ফ্যাক্টর। ওকে, এই দুটো আলোচনা করলেই হয়ে যাবে। তো এটা আলোচনা করিনি নিই এখানে, দেখি আমার মোবাইলের চার্জ সাপোর্ট করে কিনা। খুব তাড়াতাড়ি আলোচনা করতে হবে। ব্লাড গ্রুপ, আচ্ছা, কার্ল ল্যান্ডস্টেনার এই ব্লাড গ্রুপিং করেছিল, তাই না? ব্লাড গ্রুপিং কে করেছিল? কার্ল ল্যান্ডস্টেনার। কিসের ভিত্তিতে করেছিল? আরবিসি সারফেস অ্যান্টিজেন, আরবিসির সারফেসে যে অ্যান্টিজেন লেগে আছে সেটার উপর ভিত্তি করে, আরবিসি সারফেস অ্যান্টিজেন অ্যান্ড সিরাম অ্যান্টিবডি, আচ্ছা, সিরামটা কি আলোচনা করা হয়নি প্রথমের দিকে? ব্লাডকে ক্লট করলে ব্লাডের যে স্বচ্ছ অংশটা, সাদা অংশের উপরে ভেসে ওঠে, সেটাকে আমরা বলছি সিরাম, যেখানে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। সিরামের মধ্যে কি থাকে না? না কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না, বাট সেখানে অ্যান্টিবডিজ থাকে। তো এক হচ্ছে আরবিসির সারফেস অ্যান্টিজেন, দুই হচ্ছে সিরাম অ্যান্টিবডি। সিরামে যে অ্যান্টিবডিটা থাকে তার উপর বেস করে আমার ব্লাড গ্রুপিং হয়েছিল। তো ব্লাড গ্রুপ কী কী ছিল? এ ব্লাড গ্রুপ, এ, বি গ্রুপ, এ বি, আর একটা ছিল আমার ও গ্রুপ। দুটো পয়েন্টের উপর বেস করে হয়েছিল, কি বললাম? আরবিসি সারফেস অ্যান্টিজেন, আর একটা হচ্ছে আমার আরবিসি যে সারফেস অ্যান্টিজেনটা হয়, আরবিসি সারফেস অ্যান্টিজেন, যেটা একটা মিউকোপলিস্যাকারাইড, অ্যাকচুয়ালি সুগার, আরবিসির গায়ে কি সুগার লেগে আছে তার উপর, আর সিরাম অ্যান্টিবডি, সিরাম অ্যান্টাইবডি, সব এক কালার হয়ে যাচ্ছে। এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন যেটা থাকে সেটার নাম হচ্ছে অ্যান্টিজেন এ, তার জন্য এর ব্লাড গ্রুপের নাম। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে থাকে অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন বি। এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে থাকে বোথ অ্যান্টিজেন এ অ্যান্ড বি, অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টিজেন বি। ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকে না আরবিসির গায়ে। না, এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে যদি সেম অ্যান্টিজেনের সেম অ্যান্টিবডি থাকতো তাহলে ব্লাডটা ক্লট করে যেত, তার জন্য বিপরীত অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি বিটা, অ্যান্টিবডি কি বলবো? অ্যান্টিবডি বি, বা এটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। এদিকে থাকবে অ্যান্টিবডি আলফা, অ্যান্টিবডি কি থাকবে? আলফা। ওকে, আচ্ছা, এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি থাকে না, কিন্তু ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিবডি আলফা এবং অ্যান্টিবডি বিটা যে কোনো একটা থাকতে পারে, বা দুটোই থাকতে পারে। অ্যান্টিবডি আলফা, অ্যান্টিবডি বিটা দুটোই থাকতে পারে। ওকে, এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, অ্যান্টিবডি এ এবং অ্যান্টিবডি বি এগুলোকে অনেক সময় কোল্ড অ্যান্টিজেন বলা হয়, কোল্ড অ্যান্টিবডি। এদেরকে কি বলা হয়? কোল্ড অ্যান্টিবডি, কারণ এরা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইন্টারঅ্যাক্ট করে। 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইন্টারঅ্যাক্ট করে, তো এই জন্য এদেরকে কোল্ড অ্যান্টিবডিও বলা হয়। ওকে, তো এখানে আমরা দেখে নিই একটু যে স্ট্রাকচারের মাধ্যমে, সাপোজ এটা আমার ব্লাড আরবিসি, তো এই আরবিসির সারফেসে আমার একটা অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনটা কী হয়ে যাবে? অ্যান্টিজেন, সাপোজ দিস ইজ অ্যান্টিজেন। ওকে, তারপরে ধরো এটা একটা আরবিসি, এর গায়ে একটা অ্যান্টিজেন আছে, ধরো এটা অ্যান্টিজেন বি। আচ্ছা, এ বি ব্লাড গ্রুপ, এর দুটো অ্যান্টিজেন আছে সারফেসে, এও আছে আবার এর গায়ে বিও আছে। তো এখানে যে সুগারটা আছে অ্যান্টিজেন এ বা এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন এতে যে সুগারটা থাকে তার নাম হচ্ছে, আমরা মাথায় রাখবো, অ্যান্টিজেন এ যে সুগারটা, এখানে যে সুগারটা থাকবে তার নাম এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামিন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন বা অ্যামিন। কিন্তু ব্লাড গ্রুপ বি, যেখানে অ্যান্টিজেন বি থাকে, সেই অ্যান্টিজেন বির যে অ্যান্টিজেনটা আছে তার গায়ে যেটা লেগে থাকবে সেটা কিন্তু হয়ে যাবে আমার গ্যালাক্টোজ, সেটা থাকবে গ্যালাক্টোজ। ওকে, তো এটা ইম্পর্টেন্ট। অ্যান্টিজেন এতে কী থাকে? সুগার মইটি হিসেবে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামিন থাকে, অ্যান্টিজেন বিতে সুগার মইটি হিসেবে শুধুমাত্র গ্যালাক্টোজ থাকে। ওকে, তো এটা হয়ে গেল আমার ব্লাড গ্রুপ টাইপস, বিভিন্ন ধরনের ব্লাড গ্রুপগুলো কীরকম হয়। তো এর মধ্যে আমরা জানি এ বি ব্লাড গ্রুপকে আমরা কী বলে থাকি? সার্বিক দাতা বলে থাকি, গ্রহীতা বলে থাকি, এটাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল অ্যাকসেপ্টার।
সার্বিক গ্রহিতা, কারণ এর অ্যান্টিবডি থাকে না, তার জন্য ব্লাড নিতে পারে। সার্বিক গ্রহিতা, যে কারো কাছ থেকে ব্লাড নিতে পারে। অন্যদিকে ও ব্লাড গ্রুপকে আমরা বলে থাকি সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার। সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার আমরা বলে থাকি। তো এই হয়ে গেল আমার ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপের বেসিস কী ছিল? একটা অ্যান্টিজেন দেখতে হবে, একটা অ্যান্টিবডি দেখতে হবে। সেম অ্যান্টিজেন, যে অ্যান্টিজেন থাকবে তার বিপরীত অ্যান্টিবডি থাকবে, যে অ্যান্টিবডি থাকবে তার বিপরীত অ্যান্টিজেন থাকবে, এটা মাথায় রাখবো। এবি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি থাকে। ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু দুটোই অ্যান্টিবডি থাকে। এর একটা জেনেটিক বেসিস আছে, তো জেনেটিক চ্যাপ্টারে এটা আলোচনা করতে হবে যে এ অ্যান্টিজেন কিসের জন্য থাকে। আইএ জিনের বা অ্যালিলের জন্য থাকতে পারে, আইএ আইবি এবি থাকতে পারে, বির ক্ষেত্রে আইবি অ্যালিলের জন্য থাকতে পারে। তো মাল্টিপল অ্যালিলিজম ব্যাপারে আমরা সেগুলো আলোচনা করব জেনেটিক চ্যাপ্টারে, যে এই ব্লাড গ্রুপের যে জেনেটিক বেসিসটা আছে সেটা নিয়ে। তো এখানে আলোচনা করবো। এবার নেক্সট যেটা এখানে লাস্ট আলোচনা করব সেটা হচ্ছে RH ফ্যাক্টর, যার জন্য এবি বা ও ব্লাড গ্রুপের পজিটিভ বা নেগেটিভ ভাবটা আমরা ডিটারমাইন করি। আর পজিটিভ আর নেগেটিভ ব্যাপারটা আমার দরকার পড়ে ব্লাড ট্রান্সফিউশনের জন্য। ব্লাড ট্রান্সফিউশন যখন করার দরকার হয় তখন কিন্তু আমাকে পজিটিভ আর নেগেটিভটা একটু চেক করে নিতে হয়, তার কারণ না হলে ব্লাড ক্লাম্প করে যাবে বা ক্লট করে যাবে। তো এই পজিটিভ আর নেগেটিভিটিটা ব্লাড গ্রুপের সেটা প্রদান করে হচ্ছে আমার RH ফ্যাক্টর। কে প্রদান করে? RH ফ্যাক্টর। এটা আমরা সবাই জানি, রেসাস নামক বানরের দেহে প্রথম পাওয়া গেছিল। রেসাস নামক বানরের দেহে ফার্স্ট এটাকে পাওয়া যায়। তো তারপর থেকে যেটা আবিষ্কার হয়েছে সেটা কি না, 6টা অ্যান্টিজেন নিয়ে গঠিত হয়। কটা অ্যান্টিজেন? 6টা অ্যান্টিজেন দ্বারা গঠিত হয়, এবং এই 6টা অ্যান্টিজেন আবার 3 জোড়া হিসাবে থাকে। কয় জোড়া হিসাবে থাকে? 3 জোড়া। 6টা অ্যান্টিজেন 3 জোড়া হিসাবে থাকে। কীরকম? সিসি, ডিডি, ইই। ঠিক আছে, এই সিডিই এটা হচ্ছে মেন্ডেলিয়ান ডমিনেন্ট, বড় হাতের ক্যাপিটাল লেটার দেওয়া আছে। মেন্ডেলিয়ান ডমিনেন্ট বলা হয় এদেরকে, ডমিনেন্ট অ্যালিল। আর সিডিই এগুলোকে বলা হয় মেন্ডেলিয়ান রিসেসিভ। এগুলোকে কি বলা হয়? মেন্ডেলিয়ান রিসেসিভ। তো ডমিনেন্টগুলো থাকলে পজিটিভ হবে। যখন RH ব্লাড গ্রুপের ক্ষেত্রে RH ফ্যাক্টর থাকলে পারে সেটাকে পজিটিভ বলবো, RH ফ্যাক্টর যদি না থাকে তাহলে সেটাকে নেগেটিভ বলবো। তো RH ফ্যাক্টর থাকবে না থাকবে সেটা কী করে বুঝবো? না, এই মেন্ডেলিয়ান প্রকটগুলো থাকলে পারে তখন আমরা বলবো যে RH ফ্যাক্টর আছে। সাপোজ এটা আরবিসি, এটা একটা আরবিসি ধরো এটা আমার এ অ্যান্টিজেন, ওকে, এ ব্লাড গ্রুপ। এবার এইখানে যদি আমার 3টা অ্যালিল থাকে, কি থাকে? সাপোজ ধরো এখানে আমার আছে CDE, 3টে বড় হাতের আছে, ডমিনেন্ট আছে, তাহলে এটা কী হয়ে যাবে? A পজিটিভ। এটা কী হয়ে যাবে? A পজিটিভ। ওকে, এটা ব্লাড গ্রুপ হয়ে যাবে A পজিটিভ। সাপোজ ধরো আরেকটা আমার ব্লাড গ্রুপ আছে, যেখানে ধরে নাও আমার অ্যান্টিজেন আমার আছে, A অ্যান্টিজেনই আছে ধরে নিলাম আমি। আমার অ্যান্টিজেন কি আছে? A অ্যান্টিজেন আছে। আর আমার এখানে কিন্তু রয়েছে স্মল সি, স্মল ডি আর স্মল ই, তাহলে এটা হয়ে যাবে A নেগেটিভ। কেন A নেগেটিভ হবে? তার কারণ হচ্ছে এখানে আমার মেন্ডেলিয়ান রিসেসিভগুলো আছে। তো রিসেসিভগুলো থাকলে পারে কিন্তু আমার এটাকে RH অ্যাবসেন্ট ধরবো, RH অ্যাবসেন্ট ধরবো। পজিটিভগুলো থাকলে পারে, মানে ডমিনেন্টগুলো থাকলে RH পজিটিভ ধরবো। এটা কি বলবো? RH পজিটিভ। এটা কি বলবো? RH নেগেটিভ, বা A পজিটিভ বা A নেগেটিভ হতে পারে। আবার আরেকটা ক্ষেত্রে এই কম্বিনেশনগুলো কখনো এই যে CDE থাকতে পারে যে কোনো রকমভাবে, ক্যাপিটাল C, ক্যাপিটাল D, ক্যাপিটাল E এটা থাকতে পারে, অথবা স্মল c, ক্যাপিটাল D, ক্যাপিটাল E এই কম্বিনেশন থাকতে পারে, অথবা ক্যাপিটাল C, ক্যাপিটাল D, স্মল ই এইভাবেও থাকতে পারে। দুটো আমার ডমিনেন্ট থাকতে হবে। দুটো যদি ডমিনেন্ট নাও থাকে, সাপোজ ধরো স্মল c, ক্যাপিটাল D, স্মল ই আছে, তাহলেও কিন্তু মেন্ডেলিয়ান ডমিনেন্টটা থাকবে, কারণ D মাস্ট। সবার ক্ষেত্রে কি? D আবশ্যক। আর এই RH ফ্যাক্টরটা মোটামুটি 3টার কম্বিনেশন হয়, 3টা অ্যালিলের কম্বিনেশন হয়। জেনেটিক কোড যেমন 3টা নিউক্লিওটাইড বেস নিয়ে হয়, এখানে RH ফ্যাক্টরটাও কিন্তু 3টি অ্যালিলের সমন্বয় হয়, 3টি অ্যালিলের সমন্বয়ে হয়। ওকে, তো এই সমন্বয়গুলো কী হতে পারে? ক্যাপিটাল C, ক্যাপিটাল D, ক্যাপিটাল E, স্মল c, ক্যাপিটাল D, ক্যাপিটাল E, স্মল d, ক্যাপিটাল D, ক্যাপিটাল C, ক্যাপিটাল D, স্মল d এভাবে হতে পারে। কিন্তু এটা হবে না, এটা আমরা মাথায় রাখবো। খুব তাড়াতাড়ি আমাকে বোঝাতে হচ্ছে ক্যাপিটাল C, স্মল c আছে, একটা D আছে। আবার ধরো স্মল c, ক্যাপিটাল D, স্মল d আছে, দুটো একই রকম হবে না, এটা হলে বাদ। এটা এই কম্বিনেশনে কখনো থাকতে পারে না। মানে CC আছে, এটা একটা কম্বিনেশন একই জিনিসের, বা DD আছে একই জিনিসের, তাহলে কিন্তু কখনোই হবে না, মানে RH ফ্যাক্টরটা ওখানে উপস্থিত থাকবে না। ওকে, তো এই RH ফ্যাক্টর উপস্থিত থাকা
হলে পরে পজিটিভ হবে, আরএইচ ফ্যাক্টর না থাকলে পরে নেগেটিভ হবে। আরএইচ ফ্যাক্টর থাকাটা কী করে বুঝবো না, মেন্ডেলিয়ান ডমিনেন্ট ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই থাকতে পারে, অথবা এই রকম কম্বিনেশন থাকতে পারে, তাহলে সেটা আরএইচ ফ্যাক্টর ধরে নেওয়া হবে উপস্থিত আছে। আর আরএইচ ফ্যাক্টর উপস্থিত থাকা মানে ব্লাড গ্রুপটা পজিটিভ, আরএইচ ফ্যাক্টর অনুপস্থিত থাকা মানে ব্লাড গ্রুপ নেগেটিভ। কখন? যখন রিসেসিভগুলো থাকবে তখন আমি ধরে নেব যে আরএইচ ফ্যাক্টর নেই। ওকে, তো এই হয়ে গেল আমার আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি। এবার এই আরএইচ ফ্যাক্টরের উপস্থিতির জন্য একটা রোগ আমরা পড়বো, সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসিস বা ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আমরা জানি যে একটা আরএইচ পজিটিভ বাবা, একটা আরএইচ নেগেটিভ মায়ের সঙ্গে বিবাহ হলে পজিটিভ ব্লাড গ্রুপগ্রস্ত বাবা, পজিটিভ নেগেটিভ ব্লাড গ্রুপযুক্ত মা, তাহলে কি হয়? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কি হয় না, বাবা আরএইচ পজিটিভ, মা আরএইচ নেগেটিভ, কিন্তু তাদের সন্তান কি হবে? আরএইচ পজিটিভ হবে। ফার্স্ট সন্তান কি হবে? যেহেতু পজিটিভ আছে তো আরএইচ পজিটিভই হওয়ার কথা, আরএইচ পজিটিভ হবে। এবার এই আরএইচ পজিটিভ সন্তান থাকার জন্য এই আরএইচ পজিটিভ রক্ত মার শরীরে যাবে, মার শরীরে কি করবে? অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করবে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হবে। ওকে, তো এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর মায়ের শরীরে তৈরি হয়ে থেকে গেল, কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সেকেন্ড সন্তানের ক্ষেত্রে সেকেন্ড সন্তান আমার আরএইচ পজিটিভ হলো, সেকেন্ড সন্তানও কী হলো? আরএইচ পজিটিভ হলো। তো মায়ের রক্ত আর সন্তানের রক্ত এবার এক্সচেঞ্জ হবে। তো এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরের সঙ্গে বিক্রিয়া করে কোয়াগুলেট করবে দ্বিতীয় সন্তানের। প্রথম সন্তানের ক্ষেত্রে মায়ের শরীরে থেকে গেল অ্যান্টি আরএইচ ফ্যাক্টর উৎপন্ন হয়ে মায়ের শরীরে থেকে গেল, মায়ের শরীরে যখন আরএইচ ফ্যাক্টরটা গেল, আরএইচ নেগেটিভ ওকে অপরিচিত ভেবে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করলো, যেটাকে অ্যান্টি আরএইচ বলা হলো। এই অ্যান্টি আরএইচ দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে মায়ের শরীর থেকে দ্বিতীয় সন্তানের শরীরে এসে তার ব্লাড গ্রুপকে কোয়াগুলেট করে দিল, ক্লাম্প করে দিল। ফলে কী হলো? দ্বিতীয় সন্তানের আরবিসিগুলো ভেঙে যেতে শুরু করলো, আরবিসি ভাঙা শুরু হলো। তো এই আরবিসি যে ভাঙা শুরু হলো দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে, এটা কি আমরা বলছি? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আরবিসি ভেঙে গেলে কি তৈরি হবে? বিলিরুবিন তৈরি হবে, বিলিরুবিন ও বিলিভার্ডিন। এই বিলিরুবিন এবং বিলিভার্ডিন ওই ভ্রূণের গর্ভস্থ বাচ্চার বা ভ্রূণের মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়াতে জমা হবে, মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়া, মাথার মধ্যে গিয়ে জমা হবে বিলিরুবিন আর বিলিভার্ডিন, মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়া। এবং এই ঘটনাটা ঘটলে পারে ভ্রূণ অবস্থায় মারা যাবে, ভ্রূণ অবস্থায় মৃত্যু। এবং এই ঘটনাটাকে বলে হাইড্রপস ফিটালিস। ওকে, এক হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, আর এটা হচ্ছে হাইড্রপ ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা হচ্ছে আরবিসি ভাঙা শুরু হওয়া, আরএইচ পজিটিভ আর আরএইচ নেগেটিভের মিলন হওয়ার ফলে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে আরবিসি ভাঙা শুরু হলো। দিস ইজ কল্ড এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসিস। আরবিসি ভাঙছে, এবার আরবিসি ভাঙার ফলে বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি হচ্ছে, বিলিরুবিন বিলিভার্ডিন গিয়ে ওই শিশুটার বা গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়াতে জমা হচ্ছে এবং আলটিমেটলি বাচ্চাটা মারা যাচ্ছে, গর্ভাবস্থায় মারা যাচ্ছে, ভ্রূণ অবস্থায়, বা আমরা বলতে পারি গর্ভাবস্থায় মারা যাচ্ছে। এই তো মারা গেলে তখন সেটাকে বলা হবে হাইড্রপস ফিটালিস। ওকে, তো এই হয়ে গেল আমার টোটাল ব্লাড ইন ওয়ান শট। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।